আসসালামু আলাইকুম সবাইকে। স্যার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2021-22 সনের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। কি বললাম, 2021-22 সেশনের ম্যানেজমেন্ট কোশ্চেন সলভ করব। যেহেতু আমরা টার্গেট নিয়েছি যে আমরা প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন সলভ করব, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস। চলো বেশি কথা না বলে আমরা আজকে আমাদের কোশ্চেন সলভের দিকে আগাই। ওকে, তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, যে কোনটি প্রণোদনাকারী উৎপাদন নহে। কি বলছে, প্রণোদনাকারী উৎপাদন নয় কোনটা। দেখো আমাদের প্রশ্ন, আমাদের অ্যান্সারগুলো কি কি দেখো, আমরা অ্যান্সারটা দেখিনি আগে। অ্যান্সারটা দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো, ইজিলি বুঝতে পারবো যে কোনটি প্রণোদনাকারী উপাদান নয়। আমাদের অ্যান্সার হচ্ছে কার্য পরিবেশ। দেখো এখানে বলছে প্রণোদনাকারী উৎপাদন নয়। আমি অ্যান্সারটা তোমাদেরকে আগে দেখাইছি, কারণ এখানে একটা জানার বিষয় আছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে অ্যান্সারটা আগে দেখাইছি যে প্রণোদনাকারী উপাদান নয় হচ্ছে কার্য পরিবেশ। তার মানে সাফল্য, স্বীকৃতি এবং অগ্রগতি, এই তিনটা হচ্ছে প্রণোদনাকারী উপাদান। কেন দেখাইলাম, যে সাফল্য, স্বীকৃতি এবং অগ্রগতি এই তিনটা হচ্ছে আমাদের প্রণোদনকারী উপাদান। তো এই জিনিসটা মাথায় রাখবা যে প্রণোদনকারী উপাদান কোনগুলো। যেহেতু নহে একবার লিখছে, তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোনটি প্রণোদনকারী উপাদান। তো সেই ক্ষেত্রে এই তিনটা অপশন তোমাদেরকে জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে আগে অ্যান্সার দেখাইছি যে প্রণোদনকারী উপাদান নয় হচ্ছে কার্য পরিবেশ, সাফল্য, স্বীকৃতি এবং অগ্রগতি, তিনটা হচ্ছে আমাদের প্রণোদনকারী উপাদান। তো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম, যে প্রণোদনকারী কার্য আচ্ছা কোনটি প্রণোদনকারী উপাদান নয়, এটা হচ্ছে কার্য পরিবেশ। চলো নেক্সটটা দেখা যাক। দেখো এই প্রশ্নটা কিন্তু বুঝছো, অনেক স্টুডেন্ট যে এই প্রশ্নটা আগে দেখি, আগে প্রশ্নটা পড়ি তারপর বলতেছি। হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত শেয়ারের মালিক হয়ে থাকেন। এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট বুঝতেই পারেন আসলে মিনটা কি করতেছে। ওকে, প্রশ্নটা কিন্তু অনেক কনফিউজিং। দেখো আবার দেখো, হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত শেয়ারের মালিক হয়ে থাকে। মানে এখানে বলছে যে হোল্ডিং কোম্পানি যে আছে না, হোল্ডিং কোম্পানি যে কোম্পানিকে পরিচালনা করতেছে, ওই কোম্পানির কত পার্সেন্ট মালিক হচ্ছে, হোল্ডিং কোম্পানি। মানে ধরো একটা কোম্পানি আছে, দুইটা কোম্পানি, একটা কোম্পানি হচ্ছে জামিউল চালাচ্ছে, আর একটা কোম্পানি হচ্ছে সাগর। এই দুজন চালাচ্ছে। তো কি হলো, সাগর যখন তার নিজের বিজনেস চালাইতে পারতেছে না, তখন কি হলো, সাগর হচ্ছে জামিউলের অধীস্তন হইলো, বলে ভাই আমি চালাইতে পারতেছি না, তো তুই হচ্ছে আমাকে আমার কোম্পানি থেকেও চালা। তখন সেক্ষেত্রে জামিউল হয়ে যাবে কি হোল্ডিং কোম্পানি, জামিউলের যে কোম্পানি চালাচ্ছে জামিউল হয়ে যাবে সাগরের হোল্ডিং কোম্পানি। তো সেক্ষেত্রে জামিউলের কমপক্ষে মালিকানা লাগবে হচ্ছে 51%। তো এটাই বলছে যে হোল্ডিং কোম্পানি কত পার্সেন্ট মালিকানা হয়, মানে ন্যূনতম মালিকানা হয়ে থাকে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির, সেটা হচ্ছে আমাদের 51%। অ্যান্সার কি, হোল্ডিং কোম্পানির ন্যূনতম মালিকানার প্রয়োজন হচ্ছে 51%, তাহলেই সে অন্য কোম্পানিকে পরিচালনা করতে পারবে, সাবসিডিয়ারি কোম্পানিকে পরিচালনা করতে পারবে। কি বললাম, হোল্ডিং কোম্পানির ন্যূনতম মালিকানা লাগবে হচ্ছে 51%, তাহলেই সে হচ্ছে যে সাবসিডিয়ারি কোম্পানিকে পরিচালনা করতে পারবে। আশা করি বুঝতে পারছো। তো এই প্রশ্নটা তোমরা একটু ক্রিটিক্যাল টাইপের, তো বুঝে নিবা, ভালো করে বুঝবা যে আসলে প্রশ্নে কি বলতেছে, বোঝার চেষ্টা করবা, না বুঝে কোনো কিছু দাগানো যাবে না। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম ক্লিয়ার করে দেখে নিই। যে বলছে হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হয়ে থাকে, অ্যান্সার হচ্ছে 51%। চলো নেক্সটটা দেখি। দেখো এখানে বলছে যে সমবায় সমিতির মুনাফা সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করতে হয়। তোমরা এই এক্সপ্লেনেশনটা বাদ দাও। হ্যাঁ, তো বলতেছি সমবায় সমিতির মুনাফা সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করতে হয়। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত, 15%। অ্যান্সার কি, সমবায় সমিতির মুনাফা সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করতে হয়, অ্যান্সার হচ্ছে আমাদের 15%। তো আমরা আমাদের আরো কিছু ইনফরমেশন জানা লাগবে, যেমন হচ্ছে সংরক্ষিত তহবিল বা সঞ্চিত তহবিলে মুনাফা রাখতে আমরা জানতে পারলাম যে 15% রাখতে হয়। তাছাড়া হচ্ছে উন্নয়ন তহবিল চাঁদা রাখতে হয় হচ্ছে 3%। কি বললাম, উন্নয়ন তহবিলে সমবায় সমিতির চাঁদা রাখতে হয় 3%। দেন হচ্ছে ঋণ তহবিলে দরকার হচ্ছে 15%, এবং অন্যান্য উদ্দেশ্য সার্বিক দরকার হচ্ছে 10%। তার মানে লভ্যাংশ আকারে বন্টনযোগ্য হচ্ছে মুনাফা, সমবায় সমিতির লভ্যাংশ আকারে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 62%। কি বললাম, লভ্যাংশ হারে বন্টনযোগ্য মুনাফা হার হচ্ছে
62% সমবায় সমিতি মুনাফা বন্টন করতে পারবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সমবায় সমিতি 85% মুনাফা বন্টন করতে পারবে। কি বললাম, যে একটা সমবায় সমিতি চাইলে 85% মুনাফা বন্টন করতে পারবে তার আয় থেকে, আর বাকিগুলো হচ্ছে তাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে কোম্পানি মানে সমবায় সমিতির ভালো কিছু করার জন্য। আবার কি বললাম, যে সমবায় সমিতিকে বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিল বা সঞ্চিত তহবিলে চাঁদা রাখতে হবে 15%, প্লাস হচ্ছে উন্নয়ন তহবিলে তারপর হচ্ছে ঋণ তহবিলে চাঁদা রাখতে হবে হচ্ছে অবশ্যই 10%। এই জিনিসগুলো হচ্ছে বাধ্যতামূলক, আর বাকিগুলো হচ্ছে সমবায় সমিতির গঠনের উপর ডিপেন্ড করে। তো কি বললাম আমরা, একটা সমবায় সমিতি চাইলে সর্বোচ্চ 85% মুনাফা বিতরণ করতে পারে। আশা করি বুঝতে পারছো। তো আমরা কি পাইলাম, চলো আমরা আমাদের মেইন পয়েন্টে যাই। যে সমবায় সমিতি মুনাফা সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করতে পারে, আমাদের অ্যান্সার হচ্ছে 15%। আশা করি বুঝতে পারছো আমাদের অ্যান্সার কত, 15%। চলো নেক্সটে দেখা যাক। অংশীদারি কারবার, দেখো এখানে বলছে অংশীদারি কারবারের অবসানের ক্ষেত্রে নগদ অর্থ উত্তোলন করার বন্টন ভিত্তি কি। কি বললাম, অংশীদারি কারবারের অবসানের ক্ষেত্রে নগদ অর্থ বন্টনের ভিত্তি কি। এখানে আমাদের কিছু স্টেপ রয়েছে, 4টা স্টেপ রয়েছে। চলো স্টেপ 4টা আগে দেখি। দেখো এখানে বলছে যে অংশীদারি ব্যবসা, দেখো আবার দেখি, যে অংশীদারি ব্যবসা অবসানকালে নির্মের ধাপসমূহ ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়। মানে অংশীদারি ব্যবসা অবসান করতে 4টা স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে অনগদ সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে নগদে রূপান্তর এবং আদায়করণের মুনাফা এবং ক্ষতি চিহ্নিত করা। কি বললাম, অনগদ সম্পত্তি সমূহ বিক্রয়ের মাধ্যমে নগদে রূপান্তর এবং আদায়করণের মুনাফা বা ক্ষতি চিহ্নিত করা। নেক্সট স্টেপ কি, অংশীদারদের মধ্যে আয় বন্টন অনুপাত অনুযায়ী আদায়করণের মুনাফা অথবা ক্ষতি বন্টন। কি বললাম, অংশীদারদের মধ্যে আয় বন্টন অনুপাত অনুযায়ী আদায়করণের মুনাফা অথবা ক্ষতি বন্টন। 3 নম্বর পয়েন্ট কি, নগদে অংশীদারি ব্যবসার দায় পরিশোধ। কি বললাম, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নগদে অংশীদারি ব্যবসার দায় পরিশোধ। আর 4 নম্বর হচ্ছে কি, অবশিষ্ট নগদ অর্থ অংশীদারদের মূলধন জেরের ভিত্তিতে বন্টন। এই যে 4টা বললাম না অংশীদারি ব্যবসার অবসানে, এই 4টা স্টেপ ফলো করে একটা অংশীদারি ব্যবসা অবসান ঘটতে পারে। যে অবসান ক্ষেত্রে এই 4টা স্টেপ ফলো করে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নেই। অংশীদারি ব্যবসা কারবারের অবসানের ক্ষেত্রে নগদ অর্থ বন্টনের ভিত্তি কি, মূলধন হিসাবের ব্যালেন্স। ওকে, আমাদের অ্যান্সার কি পাইলাম, যে অংশীদারি ব্যবসা কারবারের অবসানের ক্ষেত্রে নগদ অর্থ বন্টনের ভিত্তি কি, মূলধন হিসাবের ব্যালেন্স। আশা করি বুঝতে পারছো। আর যে বললাম যে তোমাদেরকে এই 4টা ধাপ ভালো করে জানিয়ে নেবা, কারণ এই 4টা ধাপ থেকে কিন্তু এমসিকিউ আসে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য জানিয়ে নেবা। চলো নেক্সট দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে মুখস্থ বিদ্যা। চলো দেখা যাক। মানবীয় স্কুলের জনককে FW টেইলর। কি বললাম, মানবীয় স্কুলের জনক হচ্ছে FW টেইলর। তাহলে আমরা হেনরি বলকে কি বলতেছি, বলতেছি আধুনিক ব্যবস্থাপনার জনক। অ্যালটন মাই একজন ছিলেন মনোবিজ্ঞানী। এই জিনিসগুলো আমি যে কথাগুলো বললাম এটা মাথায় রাখবে। অ্যালটন মাই ছিল একজন মনোবিজ্ঞানী, হেনরি ফায়াল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। আর এখানে আমাদের প্রশ্ন কি বলছে, মানবিক স্কুলের জনক হচ্ছে FW টেইলর। আমরা অ্যান্সার কি পাইলাম, মানবিক স্কুলের জনক হচ্ছে FW টেইলর। তাছাড়া আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে FW টেইলর। কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক ইজ অলসো FW টেইলর। এই ইনফরমেশনগুলো আমি তোমাকে বললাম, এগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রত্যেক বছর আসে। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। ওকে, তো আমরা আমাদের অ্যান্সারটা ক্লিয়ার করে দেখে নেই। যে মানবীয় সম্পর্ক স্কুলের জনক হচ্ছে FW টেইলর। নেক্সটটা দেখা যাক। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে। এটা আমরা সবাই জানি যে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা বলতেছি বাজেট। কি বললাম, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে হচ্ছে বাজেট বলে। তো এখন দেখবো যে আমরা যে আরো কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। তো এই জিনিসগুলো দেখি যে নীতি কি, নীতি জিনিসটা কি। দেখো নীতি ডেফিনেশনটা এখানে আছে। নীতি হলো লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট কর্মপন্থা সম্পর্কিত দিক নির্দেশনা। কি বললাম, যেখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। দ্যাটস ওয়াই এই ডেফিনেশনগুলো তোমাদের জানা লাগবে। যে নীতি হলো লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট কর্মপন্থা সম্পর্কিত দিক নির্দেশনা। ওকে, নেক্সট হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। লক্ষ্য কাকে বলে, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। তারপর নেক্সট হচ্ছে কি, কৌশল হলো এমন একটি মেথড। কি বললাম, কৌশল হলো এমন একটি মেথড যার মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারি। কি বললাম,
কৌশল কাকে বলতেছে? কৌশল হচ্ছে এমন একটি মেথড যার মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। ওকে, এই যে এই ডেফিনিশন গুলো যে বললাম, যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে কিন্তু মাস্ট আসে। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে এগুলো সবগুলো ভালো করে জানতে হবে প্লাস মুখস্থ করতে হবে, তাহলে তুমি দেখবা যে তোমার অ্যাডমিশন এক্সামে যে এমসিকিউ গুলো আসতেছে সেগুলো অনেক ইজিলি কমন পাইতেছো। ওকে, বুঝতে সহজ হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে তোমাদেরকে যে জিনিসগুলো ভালো করে মুখস্থ করবা, সাথে সাথে অবশ্যই আমাদের সাথে থাকবা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা সলভ করবা। আমাদের সাথে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের নেক্সট টাইম আর নতুন করে পড়তে হবে না। তো চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো আমরা কি বললাম যে পরিকল্পনার সংক্ষিপ্ত প্রকাশকে আমরা বলতেছি বাজেট। নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে যে দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত হয়। প্রশ্ন কি, দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত হয়? আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ম্যাট্রিক্স। দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত হয়? ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি। দেখো, ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো ম্যাট্রিক্স সংগঠন। ব্যবসা সংগঠনের আধুনিক রূপ কোনটা? ম্যাট্রিক্স সংগঠন। মেট্রিক পদ্ধতি হচ্ছে 1960 সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয়। মেট্রিক্স পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়? 1960 সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয়। দ্বৈত কর্তৃত্বের নীতি প্রতিফলিত হয় হচ্ছে মেট্রিক সংগঠনে। এই যে তিনটা পয়েন্ট আছে না, তিনটার মধ্যে একটা এমসিকিউ আসছে অবশ্যই এই পয়েন্ট থেকে। এই দুইটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া সরলরৈখিক, কার্যভিত্তিক এবং সরলরৈখিক ও পদস্থ কর্মী, এই তিনটা সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ এই যে চারটা পদ্ধতি আছে না, এই চারটা পদ্ধতি থেকে প্রত্যেক বছর যে কোনো একটা পদ্ধতি তুলে দিও, বলে এটা কি, এর কাজ কি, এই রিলেটেড প্রশ্নগুলো আসে। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো সরলরৈখিক, ম্যাট্রিক্স, কার্যভিত্তিক, সরলরৈখিক ও পদস্থ কর্মী, যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো ভালো করে পড়বা, যাতে করে যে কোনো টাইপের এমসিকিউ আসুক না কেন তোমরা ইজিলি পড়তে পারবা। ওকে, তো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম? দেখো, দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত হয়? অ্যান্সার হচ্ছে ম্যাট্রিক্স। চলো নেক্সট দেখা যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধিকে কি বলে? কি বললাম? ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধিকে কি বলে? এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা না, অবশ্যই না। সততাও না, নিষ্ঠাও না। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক মূল্যবোধ। ব্যবসায়িক মূল্যবোধ কি? ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধিকে আমরা কি বলতেছি? ব্যবসায়ের মূল্যবোধ। তো আমাদের অ্যান্সার কি? ব্যবসায়ের মূল্যবোধ। অ্যান্সারটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধিকে আমরা বলতেছি ব্যবসায়ের মূল্যবোধ। চলো নেক্সটটা দেখা যাক। দেখো এখানে বলছে কর্মীদের কার্য সম্পাদনে অবাধ স্বাধীনতা প্রদান করে কোন ধরনের নেতৃত্ব? ওকে, কর্মীদের কার্য সম্পাদনে অবাধ স্বাধীনতা প্রদান করে কোন ধরনের নেতৃত্ব? অ্যান্সার হচ্ছে আমাদের লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। কি বললাম? লাগামহীন বা মুক্ত নেতৃত্বে কর্মীদের কোনো জবাবদিহিতা করতে হয় না, কর্মী চাইলে কাজ করতে পারবে, না চাইলে কাজ করবে না। এটা হচ্ছে লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। চলো এই তিনটা নেতৃত্ব সম্পর্কে জানি। কর্মী কেন্দ্রিক নেতৃত্ব কি? কর্মী কেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে যে কোম্পানি, একটা প্রতিষ্ঠান, সাপোজ একটা ধরো প্রতিষ্ঠান, কর্মী যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কর্মীকে দিয়ে কাজ করাবে। আর কর্মী যদি মনে করে মন খারাপ থাকে, কর্মী অসুস্থ, তাহলে সেক্ষেত্রে কর্মীকে দিয়ে কাজ করা যাবে না। এটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য। কি বললাম? যে কর্মীর উপর ডিপেন্ড করছে, মানে কর্মী ভালো থাকছে, সুস্থ আছে, তো কর্মীকে দিয়ে কাজ করাচ্ছে। কর্মী ভালো নাই, অসুস্থ, কর্মীকে দিয়ে কাজ করাবে না। এটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। নেক্সট কি? পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্ব কি? পিতৃসুলভ নেতৃত্ব হচ্ছে নেতা তার কর্মীদেরকে আদর স্নেহ দিয়ে তাদের মাধ্যমে কাজ করায়। এটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। মানে বাবা যেমন তার সন্তানদেরকে স্নেহ করে, সেই রকম ভাবে নেতা তাদের কর্মীদেরকে স্নেহ করে এবং সেই স্নেহের মাধ্যমে তারা কাজ বের করে নেয়। ওকে, তাহলে গণতান্ত্রিক নেতৃত্ব কি? এখন হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে যে নেতা একা সিদ্ধান্ত গ্রহণ করবে না। কি বললাম? গণতান্ত্রিক নেতৃত্বে নেতা একা সিদ্ধান্ত গ্রহণ করবে না, সে সিদ্ধান্ত গ্রহণ না করে করবে কি, কর্মীদের সাথে পরামর্শ করবে যে কোনটা ভালো, কোনটা মন্দ। তারপর কর্মী সবার সাথে আলোচনা করার পর তারা ডিসাইড করবে যে আসলে আমার এটা করা উচিত। এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। তাহলে আমরা কি বললাম? যে কর্মীদের কার্য সম্পাদনে অবাধ স্বাধীনতা প্রদান করে কোন ধরনের নেতৃত্ব? এটা হচ্ছে লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। অ্যান্সারটা ক্লিয়ার করে দেখে নিই। যে কর্মীদের কার্য সম্পাদনে অবাধ স্বাধীনতা প্রদান করা হচ্ছে
লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। আর আমি গণতান্ত্রিক, পিতৃসুলভ এবং কর্মীকেন্দ্রিক নেতৃত্বের এক্সপ্লেনেশন মুখে বলছি। তো তোমাদের যদি আবার শোনার প্রয়োজন হয় তো অবশ্যই তোমার ভিডিওটা একটু পজ করে ব্যাক করবা, ব্যাক করার পর তাহলে তোমরা আবার ভিডিওটা পুনরায় দেখবা, তাহলে বুঝতে পারবা। ওকে, চলো নেক্সটটা দেখা যাক। দেখো এখানে বলছে যে নিচের কোনটি ব্যবসায় অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। ওকে, তার মানে হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়, এখানে অর্থনৈতিক পরিবেশের উপাদান আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। কি বললাম, যে যদি আমরা অর্থনৈতিক পরিবেশের উপাদান সম্পর্কে জানি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। ওকে, চলো দেখা যাক। বাজার অবশ্যই এটা অর্থনৈতিক পরিবেশের উপাদান। চাহিদা ভোগ এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। তারপর মানব সম্পদ, এই যে এই তিনটা, বাজার, চাহিদা ভোগ এবং মানব সম্পদ, এই তিনটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। আমি কেমনে জানলাম, আমি অবশ্যই পড়ছি, আগে রিসার্চ করছি, দ্যাটস ওয়াই আমি বুঝতে পারছি যে বাজার, চাহিদা ভোগ এবং মানব সম্পদ এই তিনটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। তাহলে আমাদের দেশীয় অবস্থান কি? দেশীয় অবস্থান হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। বাজার, আবার সরি একটু ভুল ছিল তখন, বাজার, চাহিদা ভোগ এবং মানব সম্পদ এই তিনটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান, এবং দেশীয় অবস্থান এইটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান না। দেশীয় অবস্থান হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে, হ্যাঁ, যে দেশীয় অবস্থান কোন পরিবেশের উপাদান, তো সেক্ষেত্রে আমাদের এটা বলতে অ্যান্সার হবে যে দেশীয় অবস্থান হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। ঠিক আছে, তো আমাদের যে পরিবেশ ব্যবসায় যে 6টা পরিবেশ রয়েছে, সেই 6টা পরিবেশের যতগুলো উপাদান রয়েছে সেই উপাদানগুলো তোমরা মাস্ট মুখস্থ করবা, কারণ জিএসটি সামনে জিএসটি এক্সাম আছে, রাবিতে এক্সাম আছে, যে এই এক্সামগুলোতে কিন্তু এই যে পরিবেশ থেকে একটা প্রশ্ন কমন পাবা, লিখে দেবো কিন্তু যে তোমাদের একটা মানে ব্যবসায় পরিবেশ থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। সো তোমাদেরকে বলবো যে পরিবেশের যতগুলো উপাদান রয়েছে সেই উপাদানগুলোকে অবশ্যই ভালো করে মুখস্থ করে নেওয়া, যাতে করে পরিবেশ থেকে এমসিকিউ আসলে তোমরা ইজিলি সলভ করতে পারো। ওকে, তো আমরা কি পাইলাম যে ব্যবসার অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে দেশীয় অবস্থান, বাজার, চাহিদা ভোগ ও মানব সম্পদ, এই তিনটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর একটা ইনফরমেশন বলি যে হচ্ছে ব্যবসা পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? অর্থনৈতিক পরিবেশের উপাদান। এখান থেকে কিন্তু এমসিকিউ আসছিল, তো আবার বললাম যে ব্যবসা পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশের উপাদান পরিবেশ কোনটা? এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ওকে, আশা করি বুঝতে পারছো। অ্যান্সারটা ক্লিয়ারলি লিখে নেই যে হচ্ছে নিচের কোনটি ব্যবসা অর্থনৈতিক পরিবেশের উপাদান না, এটা হচ্ছে দেশীয় অবস্থান। ওকে, চলো নেক্সট দেখা যাক। দেখো বাংলাদেশের বহাল অংশীদারি আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায় কতজন সদস্য হতে পারে? আবার কি বললাম, যে বাংলাদেশের বহাল অংশীদারি আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায় কতজন সদস্য থাকতে পারে? তো আমাদের সদস্য কি? সদস্য হচ্ছে 10 জনের অনধিক। আমি বলি এখানে এটা বাদ দাও, প্রশ্ন বাদ দাও, আমি যা বলছি শুনো। ওকে, যে অংশীদারি ব্যবসা, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। 10 জনের বেশি হবে না, সেটাকে যদি 10 জনের বেশি হয় তাহলে আমরা সেটাকে অংশীদারি ব্যাংকিং ব্যবসা বলবো না। ওকে, কি বললাম, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। ঠিক আছে, আবার আমরা বলি ব্যাংকিংটা পারলাম, আমরা পাবো হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। কি বললাম, সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছো। তো কি বললাম যে এখানে যে বাংলাদেশের বহাল আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? 10 জন। 10 জনের অনধিক মানে 10 জন। 10 জন হচ্ছে সর্বোচ্চ। এই যে 10 জনের অধিক, এটা কিন্তু অপশন হবে না, সাবধান। এই যে এখানে বলছে অধিক অনধিক। ওকে, অধিক অনধিক, অনধিক মানে হচ্ছে সর্বোচ্চ এটাই, আর অধিক হচ্ছে 10 জনের বেশি। তো 10 জন দেখে ঠিক করে এখানে লাগাই দেবে না, এখানে প্রশ্নটা পড়বা ভালো করে, 4টা অপশন দেখবা, কারণ অ্যাডমিশনে দেখবা যে উত্তরগুলো কিছুটা সবগুলো উত্তর যদি কাছাকাছি না হয়, দেখবে 2টা অপশন কিছুটা কাছাকাছি মিল আছে। যেমন এই যে দেখো এখানে 10 জন আছে, এখানে 10 জন, এই যে এখানে অধিক, এখানে অনধিক, এই 2টার জন্যই অনেকেই এটা লাগাই দিবে। দেখি কি বললাম, এই যে অনেকে এই 10 জন দেখে এটা দাগাই দিবে, কিন্তু এই যে অনধিক যে কথাটা এই যে কথাটা অনেকের কাছ থেকে কিন্তু স্কিপ হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো এমসিকিউ দাগানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবা, কারণ একটা মার্কেও তোমার অনেক পজিশন অনেক পিছনে করে দিতে পারে। তো সাবধান, এই জন্য বলতে সাবধান থাকবা এবং সাবধানে ঠান্ডা মাথায় প্রশ্ন দাগাও। ওকে, তো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম, যে বাংলাদেশের বহাল অংশীদারি আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায় সদস্য সংখ্যা থাকতে পারে হচ্ছে 10 জনের অনধিক।
ওকে, মানে সর্বোচ্চ 10 জন, 10 জনের কম হলে এবং ওটাকে বলতে পারবো যে ব্যাংকিং অংশীদারি ব্যবসা। ওকে, অ্যান্সার আমরা ক্লিয়ারলি দেখলাম। চলো নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে যে একটি অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ নয় কি? ঠিক আছে, অপশন দেখো, অবশ্যই মূলধন অংশীদারি ব্যবসা, মূলধন সব ব্যবসায়ের ক্ষেত্রে কার্যকর। ওকে, এটা জানা যাও। সদস্য অবশ্যই অংশীদারি ব্যবসার প্রয়োজন। মুনাফা, মুনাফা তো অবশ্যই একটা ব্যবসা করতে হলে অবশ্যই মুনাফা রিলেটেড থাকতে হবে। তো দ্যাটস ওয়াই এই তিনটা হচ্ছে অংশীদারি ব্যবসার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু প্রসপেক্টাস, এই যে প্রসপেক্টাস অপশনটা আছে না, এটা হচ্ছে কোম্পানি ব্যবসার সাথে সঙ্গতি। কি বললাম, জয়েন্ট স্টক কোম্পানির সাথে এটা হচ্ছে সঙ্গতিপূর্ণ, এটা হচ্ছে অংশীদারি ব্যবসার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তার মানে আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম, প্রসপেক্টাস হচ্ছে অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কি বললাম, অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ নয় হচ্ছে প্রসপেক্টাস। ঠিক আছে, তো মূলধন, সদস্য এবং মুনাফা এই তিনটা হচ্ছে আমাদের অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ, আর প্রসপেক্টাস হচ্ছে অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো আমাদের অ্যান্সার কি পাইলাম, আরেকবার দেখে নেই যে কোনটি অংশীদারি ব্যবসার কারবারের সাথে সঙ্গতিপূর্ণ নয়, প্রসপেক্টাস। মূলধন, সদস্য এবং মুনাফা এটা হচ্ছে অংশীদারি কারবারের সাথে সঙ্গতিপূর্ণ। ওকে, চলো নেক্সট দেখা যাক। দেখো এখানে বলছে কি, কোনটি ব্যবস্থাপনার মূলনীতি নয়। ঠিক আছে, ব্যবস্থাপনার মূলনীতি নয়। ব্যবস্থাপনার মূলনীতি কয়টা? ব্যবস্থাপনার মূলনীতি হচ্ছে 14টা। আমরা কি জানি, ব্যবস্থাপনার মূলনীতি আমরা হচ্ছে ফলো করি 14টা, যেটা দিয়েছে ব্যবস্থাপনার 14টা মূলনীতি কে দিয়েছে, হেনরি ফয়েল। না মাথায় রাখবা, কি বললাম, ব্যবস্থাপনার মূলনীতি হচ্ছে 14টা। এই 14টা মূলনীতি কে দিয়েছে, হেনরি ফয়েল। ওকে, তো হেনরি ফয়েলের 14টা মূলনীতির মধ্যে কার্য বিভাগ, নিয়মানুবর্তিতা এবং পারিশ্রমিক এই তিনটা হচ্ছে আমাদের মূলনীতির অন্তর্ভুক্ত। তাহলে বাকি কি থাকলো, বিকেন্দ্রীকরণ। এটা হচ্ছে ব্যবস্থাপনার মূলনীতি নয়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, কার্য বিভাগ, নিয়মানুবর্তিতা এবং পারিশ্রমিক এই তিনটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার মূলনীতি, কিন্তু বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ হচ্ছে আমাদের ব্যবস্থাপনার মূলনীতি নয়। দ্যাটস ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। কারেক্ট অ্যান্সার কি পাইলাম, বিকেন্দ্রীকরণ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বিকেন্দ্রীকরণ হচ্ছে ব্যবস্থাপনার মূলনীতি নয়। ব্যবস্থাপনার যে 14টা মূলনীতি রয়েছে সেই 14টা মূলনীতি অবশ্যই মুখস্থ করে নেবা, কারণ মূলনীতিগুলো অনেক সময় অন্য নাম দিয়ে থাকে। তো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আসলে যেটা মূলনীতি হয় কি না। এই জিনিসগুলো মাথায় রাখার জন্য তোমরা 14টা যে মূলনীতি হেনরি ফয়েল দিয়েছে এই 14টা অবশ্যই তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, আর আমি বলতেছি, অনেকেই বলেছে ভাই মুখস্থ কেন করব। আরে ভাই শোনো, অ্যাডমিশনে যে যত বেশি মুখস্থ করতে পারবে তার চান্স হওয়ার সম্ভাবনা তত বেশি। আগে চান্স পাও, পরে শিক্ষা অর্জন করো। ওকে, আগে মুখস্থ করে চান্স পাও, দেন পরে হচ্ছে যা হবে হবে। ওকে, তো কি বললাম, কোনটি ব্যবস্থাপনার মূলনীতি নয়, এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। চলো নেক্সট দেখা যাক। দেখো আমরা হচ্ছে বেশি এক্সপ্লেনেশন দেখব এই প্রশ্নে। সরকারের জনশুমারি ও সরকারের জনশুমারি ও গৃহগণনা 2022 কর্মসূচি কোন পরিবেশের উপাদান? কি বললাম, সরকারের জনশুমারি ও গৃহগণনা 2022 কর্মসূচি কোন পরিবেশের উপাদান? আমাদের অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে, অ্যান্সারটা আমরা দেখি চলো। অ্যান্সার হচ্ছে সরকারের জনশুমারি ও গৃহগণনা 2022 কর্মসূচি হচ্ছে সামাজিক পরিবেশ উপাদান। কি বললাম, সামাজিক পরিবেশ উপাদান। ওকে, কি পাইলাম আমরা, যে সরকারের জনশুমারি ও গৃহগণনা বা কোন পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশের উপাদান। ঠিক আছে, আমি যে তোমাদেরকে একটু আগে বললাম যে পরিবেশের গুলো সম্পর্কে ভালো করে বলবো। দেখো এই পরিবেশ উপাদান থেকে এখানে আবার একটা প্রশ্ন আসছে। তো আমি তোমাদেরকে বলতেছি যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলি অনেক ভ্যালুয়েবল কথাগুলো বলি। তো আমার কথাগুলো যদি তোমরা শোনো তো অবশ্যই তোমাদের একটা সিট রাজশাহী বিশ্ববিদ্যালয় অপেক্ষা করতেছে। ওকে, দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো তোমরা যদি আমার কথাগুলো ফলো করো অবশ্যই তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো আমার কথাগুলো ভাইকে শুনতে হবে, ভাইকে ফলো করতে হবে, তাহলে তোমরাও চান্স পেতে পারো। ওকে, তো এখন দেখা গেল আমরা কি পাইলাম, যে সরকারের জনশুমারি ও গৃহগণনা 2022 কর্মসূচি কোন পরিবেশের উপাদান, সামাজিক। আবার বলতেছি, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনগত এই তিনটা পরিবেশের উপাদানও কি কি, পরিবেশের উপাদানগুলো কি কি রয়েছে এই উপাদানগুলো তোমরা ভালো করে জানিয়ে নেবা। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের। তো এই ছিল যে আমাদের ম্যানেজমেন্ট অংশ। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়
কমার্সের জন্য হচ্ছে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় করে কি যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও ম্যানেজমেন্ট থেকে ফাইন্যান্স ঢোকা যায়, উৎপাদন মানে আমাদের মার্কেটিং যে সাবজেক্টটা আছে, ফাইন্যান্স যে সাবজেক্টটা রয়েছে ওখান থেকে প্রশ্ন রিলেটেড করে। ওকে, তো চলো, যেই 14টা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে, একদম পিওর ম্যানেজমেন্ট থেকে আসছে, আর বাকি প্রশ্নগুলো আসছে হচ্ছে ফাইন্যান্স থেকে এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন থেকে। তো চলো সেই প্রশ্নগুলো দেখা যাক। নিচের কোনটি ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়? দেখো কি বলছে, আমি আবারও বলতেছি যে ফাইন্যান্স থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, তো ফাইন্যান্স বইটা একটু যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো পড়ে নেবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট পার্ট থেকে প্রশ্ন করে, বাট হচ্ছে ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করে, বা 3-4টা ফাইন্যান্স থেকে করতে, ফাইন্যান্স থেকে আবার 2-3টা হচ্ছে মার্কেটিং বা যেটা আমরা উৎপাদন বলি ওই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করে। তো আমি তোমাদেরকে বলবো যে এই যে উৎপাদন বা মার্কেটিং এবং ফাইন্যান্সের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে যেখান থেকে প্রত্যেক বছর মানে ম্যাক্সিমাম টাইমে এমসিকিউ রিপিট করে, সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা, না হলে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করলে কিন্তু চান্স হবে না, এটা কথা মাথায় রাখবা। কারণ 4-5টা যে প্রশ্ন আছে না, যে আউট থেকে দিচ্ছে তোমাদেরকে, অন্য সাবজেক্ট থেকে দিচ্ছে, এই সাবজেক্টে যদি তুমি ভালো করতে পারো, ওই 4টা-5টা যদি এমসিকিউ দাগাইতে পারো, তাহলে দেখবা যে তোমাদের চান্স অনেক বেশি, অনেক বেশি হবে। 4-5টা এমসিকিউ দাগানো মানে কি, অনেক স্টুডেন্ট দেখবা যে কি করে জাস্ট ম্যানেজমেন্ট পড়ে চলে গেল, তো দেখলো ওরা তো ফাইন্যান্স পড়েনি, উৎপাদন বা মার্কেটিং পড়েনি, তো দেখবা যে ওরা ওই প্রশ্নগুলো অ্যান্সার দাগাইতে পারছে, বলছে আল্লাহ আমি তো পড়ি না, আমি তো পাচ্ছি না, বলে গেছে। তো আমি তোমাদেরকে আগেই বললাম যে ফাইন্যান্স এবং মার্কেটিং এর যে সাবজেক্টটা আছে না, এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে প্রত্যেক বছর অন্যান্য ভার্সিটিতে এমসিকিউ আসে, তো ওই টপিকগুলো জাস্ট পড়বা, তাহলেই এনাফ হয়ে যাবে। ওকে, চলো আমরা প্রশ্নের দিকে আগাই। কি বলছে যে নিচের কোনটি ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়? কোনটিকে ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়? তো আমাদের অ্যান্সার কি? ইকুইটি ঋণের মিশ্রণ হচ্ছে অগ্রাধিকার শেয়ার। কি বললাম? ইকুইটি ও ঋণের মিশ্রণ হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আশা করি বুঝতে পারছো। অগ্রাধিকার শেয়ার কি? অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে শেয়ার মানে যে শেয়ার হচ্ছে কি করে, যে শেয়ারের অর্থমূল্য পরিশোধ করা হয় সাধারণ শেয়ারের পূর্বে, তাকে আমরা বলতেছি অগ্রাধিকার শেয়ার, সোজা কথা। ওকে, আমরা আমাদের প্রশ্নে কি বললাম? কোনটিকে ইকুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়? আমাদের অ্যান্সার হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ওকে, এটা ছিল হচ্ছে ফাইন্যান্স পার্টে, আর হচ্ছে 2টা হচ্ছে উৎপাদন থেকে। চলো 2টা উৎপাদন থেকেও দেখে নিই। এটা কিন্তু 21 সেশনের কোশ্চেন, আমি আবারও বলতেছি তোমাদেরকে, ফাইন্যান্স থেকে এবং উৎপাদন মানে মার্কেটিং যেটা আমরা বলতেছি, বা উৎপাদন বিপণন যেটাকে বলতেছি, এই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন 2টা-3টা দিয়ে দেয়। কেননা এই প্রশ্নগুলো হচ্ছে তোমার মেধা যাচাই করে, আসলে এই ছেলেটা যে পড়বে এখানে মেধা আছে আসলেই, যে কি ফাইন্যান্স সম্পর্কে কিছু জানে, উৎপাদন সম্পর্কে কিছু জানে। তো এই সাবজেক্টগুলো থেকে কিন্তু এমসিকিউ দেয়। আমি আবারও বলতেছি এই সাবজেক্টগুলো থেকে এমসিকিউ দেয়। তো ক্রুশিয়াল টপিক যেগুলো ইম্পর্টেন্ট অনেক বেশি, প্রত্যেক বছর যেগুলো থেকে এমসিকিউ আসে, ওই জিনিসগুলো ভালো করে পড়বা। ওকে, চলো আমরা দেখি যে ব্যবসার ক্ষেত্রে প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। কি বললাম? ব্যবসার ক্ষেত্রে প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? তো প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? প্রমিতকরণ হচ্ছে মানগত উপযোগ সৃষ্টি করে। কি বললাম? প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। কেননা প্রমিতকরণ হচ্ছে কি করে? প্রমিতকরণ হচ্ছে পণ্যকে হচ্ছে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করে হচ্ছে ইহার জন্য, পণ্যের গুণাগুণ মান হাবিজাবি যেগুলো আছে ওগুলা নিয়ে হচ্ছে পণ্যকে হচ্ছে বিভক্ত করে। তো দ্যাটস ওয়াই প্রমিতকরণ হচ্ছে মানগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগকে সৃষ্টি করে, রূপগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে উৎপাদন। কি বললাম? রূপগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে উৎপাদন। তারপর হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করা হচ্ছে কি? সময়গত হচ্ছে গুদামজাতকরণ। সময়গত। ওকে, প্রচারগত হচ্ছে বিজ্ঞাপন বা প্রসার। কি বললাম? সময়গত উপযোগ সৃষ্টি করা হচ্ছে গুদামজাতকরণ, রূপগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে উৎপাদন, প্রচারগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে বিজ্ঞাপন বা প্রসার। তো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম? যে প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? অ্যান্সার হচ্ছে মানগত উপযোগ। ওকে, তো আমরা অ্যান্সার কি পাইলাম আবার দেখি, ক্লিয়ার করে দেখে নিলাম যে প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? মানগত। চলো নেক্সট দেখা যাক। বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে বহন করে কে? দেখো শোনো, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। বিজ্ঞাপন ব্যয় বহন করে কে? বিজ্ঞাপন ব্যয় আমরা ইজিলি বলতে পারি যে উদ্যোক্তা বহন করে, কিন্তু এখানে কথা বলছে যে চূড়ান্ত পর্যায়ে বহন করে কে। আবার বলতেছি বিজ্ঞাপন ব্যয় বহন করে হচ্ছে উদ্যোক্তা। ওকে, এটা হচ্ছে নর্মাল, বাট এখানে দেখো যে বলছে বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে বহন করে কে। তো চূড়ান্ত পর্যায়ে বহন করে হচ্ছে ভোক্তা। কি বললাম? কেন ভোক্তা বহন করে? তো মনে করো সাপোজ একটা কোম্পানির উদ্যোক্তা বিজ্ঞাপন মানে
সেলিব্রিটিদের বলে প্রমোট করতেছে তাদের প্রোগ্রাম, মানে একটা ধরো কলম, এই যে এই কলমটাই ধরো সাপোজ করো একজন উদ্যোক্তা তার কলমটাকে প্রমোট করতে বলে আমার কোম্পানির কলম সেরা সেরা, তো কেউ না কাউকে দিয়ে তো এই যে প্রচারটা করতেছে, আমি আবার বলি যে এই কলমটাকে কাকে কাকে নয় কাউকে দিয়ে তো প্রচার করা হচ্ছে, যে প্রচারটা হচ্ছে কি প্রচারটা করতে তাকে অর্থ ব্যয় করতে হচ্ছে, অর্থ ব্যয় করতে হচ্ছে না, তো এই অর্থটা কার কাছ থেকে, সে যে অর্থটা ব্যয় করলো এই অর্থটা কার কাছ থেকে উঠাবে, অবশ্যই ভোক্তার কাছ থেকে উঠাবে। ঠিক আছে, বিজ্ঞাপন করার জন্য হচ্ছে উদ্যোক্তা টাকা ব্যয় করতেছে, কিন্তু ওই টাকাটা উঠাবে না, ওই টাকাটা উঠানোর জন্য টাকাটা কার কাছ থেকে উঠাবে, এটা ভোক্তা। তো আমরা কি বললাম, বুঝতে পারলাম যে বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কার কাছ, কে বহন করে, হচ্ছে ভোক্তা। আশা করি বুঝতে পারছো, অ্যান্সারটা ক্লিয়ার করে দেখে নিই, যে বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে বহন করে হচ্ছে ভোক্তা। ওকে, তো এই ছিল আজকে আমাদের আয়োজন, আমাদের ম্যানেজমেন্ট আমরা কোশ্চেন সলভ করলাম। আমি আবারও তোমাদেরকে বলতেছি যে ফাইন্যান্স আর হচ্ছে উৎপাদনের যে যে টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে যেখান থেকে প্রত্যেক বছর এমসিকিউ আসে, সেই টপিকগুলো একটু ভালো করে পড়বা, কারণ ওখান থেকে 4-5টা এমসিকিউ দিয়ে দেয়। তো দ্যাটস ওয়াই তোমরা যদি এই টপিকগুলো ভালো করে পড়ে, এই সাবজেক্টগুলো পড়ো এবং ম্যানেজমেন্ট সাবজেক্টটা ভালো করে পড়ো, তাহলে চান্স তোমাদের নিশ্চিত। আর যদি তোমরা ভালো করে আমার কথাগুলো শুনে যদি ভালো করে এই যে উৎপাদন আর ফাইন্যান্সের টপিকগুলো পড়তে পারো, তাহলে দেখবা যে একদিন আসে তুমি আমাকে লাইভ এসে থ্যাংক ইউ বলো, ধন্যবাদ ভাই এই সাবজেক্টগুলো সম্পর্কে বলার জন্য, ধন্যবাদ। আচ্ছা, আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো সবাই, আমাদের পেজের সাথে থাকো আর আমাদের লাইভ ক্লাসগুলো রেগুলার করো, আশা করি তোমরা উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।